আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ময়মনসিংহ ক্যাডেট কলেজে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে। √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা। √5 একটা বাস্তব সংখ্যা, 4 একটা বাস্তব সংখ্যা, দিলে দুইটা বাস্তব সংখ্যা এখানে দেওয়া। তো এই তথ্যের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করলো, কোনটি, এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ নির্দেশ করো। উদ্দীপকের মধ্যে যে দুইটা সংখ্যা দেওয়া আছে √5 এবং 4, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যখন কোনো একটা সংখ্যাকে p/q অর্থাৎ একটা ভগ্নাংশের লবে একটা পূর্ণ সংখ্যা থাকবে, হরে একটা পূর্ণ সংখ্যা থাকবে, যখন কোনো সংখ্যাকে অন্য দুইটা সংখ্যার ভাগফল, লবের মধ্যে একটা পূর্ণ সংখ্যা, হরের মধ্যে একটা পূর্ণ সংখ্যা, ভাগফল আকারে প্রকাশ করা যায়, তখন সেই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 2, দেখেন আমি কিন্তু 2কে লিখতে পারি যে 8কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 2 পাওয়া যায়। তাহলে এই যে উপরে 8 তাকে আমরা বলবো p, আর নিচে 4 তাকে আমরা বলবো q। তাহলে এই 2কে p/q আকারে প্রকাশ করা গেছে, তাহলে এই 2 হচ্ছে মূলদ সংখ্যা। 1.5, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 3কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 1.5 আসে। তাহলে উপরের 3 তাকে আমরা বলবো p, আর নিচের 2 তাকে আমরা বলবো q। তাহলে এই 1.5কে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে 1.5 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা, আর যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তো √5 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে √5 এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। √5কে p/q আকারে প্রকাশ করা যায় না। আপনি দুইটা সংখ্যা, লবের মধ্যে একটা পূর্ণ সংখ্যা, হরের মধ্যে একটা পূর্ণ সংখ্যা, মাঝখানে ভাগচিহ্ন দিয়ে √5 পাবেন না, √5 পাবেন না। তাহলে √5 হচ্ছে অমূলদ সংখ্যা। আর 4 এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন? কারণ 4 আমরা কিন্তু লিখতে পারি যে 4 আমরা যদি 8কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 4 পাওয়া যায়, তাই না? 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে। তাহলে এই 8 হচ্ছে p আর এই 2 হচ্ছে q। তাহলে 4কে p/q আকারে প্রকাশ করা গেছে, তাহলে এই 4 হচ্ছে মূলদ সংখ্যা। চলেন আমরা সমাধানটা কিন্তু দেখাই। √5 একটি অমূলদ সংখ্যা, কারণ √5কে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। আর 4 হচ্ছে মূলদ সংখ্যা, কারণ 4 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি বলছে? উদ্দীপকের সংখ্যাদ্বয়ের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের সংখ্যাগুলোর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। √5 এবং 4 এই যে দুইটা সংখ্যা, √5 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থিত দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। মনে রাখতে হবে অমূলদ সংখ্যা কারা। অমূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না, এটা তো বুঝলাম। কিন্তু আরেকটু যদি সহজে বুঝতে চাই, যেমন যদি ডাইরেক্ট আমি ধরতে পারি যে এটা অমূলদ, সেটা কি? অমূলদ সংখ্যা হবে দশমিক সংখ্যা। তাই বলে কি সকল দশমিক সংখ্যা? না। যে দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অসংখ্য অগণিত অঙ্ক থাকবে, দশমিকের পরে অঙ্ক শেষ হবে না, চলতেই থাকবে এবং তাদের মধ্যে কোনো মিল থাকবে না, কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটবে না, যে এই জিনিসটাই বারে বারে হইতেছে এমনটা হবে না, বারে বারে চেঞ্জ হবে, সেটা হবে অমূলদ সংখ্যা। আবারও বলি, যেই দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকবে এবং সেগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটবে না, সেই দশমিক সংখ্যাটাকে বলা হবে অমূলদ সংখ্যা। আচ্ছা, যদি দশমিকের পরে মিল থাকে এবং পুনরাবৃত্তি ঘটে, 1 0 1 0 1 0 5 2 5 2 5 2, যদি এরকম মিল থাকে তাহলে সেটা আবার মূলদ হয়। কিন্তু দশমিকের পরে অসীম পর্যন্ত অঙ্ক এবং তাদের মধ্যে কোনো মিল নাই, কোনো পুনরাবৃত্তি নাই, তাহলে সেটা হয়ে যাবে অমূলদ। তো আমাদেরকে বলছে √5 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা লেখো। তার মানে আমরা দশমিকের পরে থামাবো না, চলতে থাকবে।
এবং তাদের মধ্যে মিল রাখবো না, পুনরাবৃত্তি রাখবো না। চলেন একটু তাতে করে অঙ্কটা বুঝে ফেলি, কোনো সমস্যা নাই, সহজ অঙ্ক। আচ্ছা, সবার প্রথমে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে √5 মান কত সেটা আগে বের করে ফেললাম। কারণ আমরা যে √5 আর 4 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী দুইটা অমূল্য সংখ্যা যে খুঁজে বের করব, আগে তো আমাকে একটু ক্লিয়ার থাকতে হবে √5 মানে কত। আমি তো 4 মানে বুঝলাম যে 4 মানে তো 4, এটা তো আমরা বুঝলাম তো, কিন্তু √5 মানে কত এটা তো আমি জানি না। তো ক্যালকুলেটর ক্লিক করে আমরা √5 মানটা বের করে ফেলবো, আমরা একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাব যে √5 মানে এত। তাহলে √5 মান হচ্ছে 2.236067 ... চলতে থাকবে চলতে থাকবে। দেখেন দশমিকের পরে পুনরাবৃত্তি নাই, এই যে 23 এরকম নাই, সংখ্যা চেঞ্জ হইতেছে, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, তার মানে আমাদেরকে এখন যেই কাজটা করতে হবে, √5 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। √5 এবং 4 এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা দেখেন, সবাই একটু খেয়াল করেন ভাইয়া, সবাই একটু খেয়াল করেন, √5 মানে কত? √5 মানে হলো 2.236067 ... চলতে থাকবে। আর আরেকটা কোনটা? 4। আরেকটা কোনটা? 4। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যার মাঝে অবস্থানকারী দুইটা সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে, অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আমরা কি করব? 2.236067 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট, 2.236067 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট, এরকম দুইটা সংখ্যা আমরা নিজেরা ধরে নিব। এটা কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না, কোনো মুখস্থের কোনো জিনিস নেই, শুধু আমাকে খেয়াল রাখতে হবে 2.23 এটার চাইতে যেন বড় হয় আর 4 এর চাইতে যেন ছোট হয়। তাহলে এদের দুইজনের মধ্যে অবস্থানকারী সংখ্যা আমরা পাবো। মনে করি এ, আমরা নিজেরা ধরতেছি, মনে করি এ ইকুয়াল টু 2.4040404000 খেয়াল করে দেখেন, 2.23 তার চাইতে কিন্তু 2.40 এটা বড়। প্রিয় শিক্ষার্থীরা, 2.23 এটার চাইতে 2.40 এটা বড় না, বলেন? বড়। এবার দেখেন কি করলাম, 40400400040000 চলতেছে। তাহলে কি এখানে কোনো পুনরাবৃত্তি ঘটছে? আপনারা কেউ ভাবছেন স্যার পুনরাবৃত্তি তো ঘটছে, তো এই যে 4কে বারে বারে দেখা যাচ্ছে, 0কে বারে বারে দেখা যাচ্ছে, না, এটা পুনরাবৃত্তি না। পুনরাবৃত্তি হচ্ছে নির্দিষ্টভাবে এটা বারে বারে আসবে। কিভাবে করে? যদি এমন হইতো 40404040, তাহলে আমরা বলতাম পুনরাবৃত্তি, 40404040, এটা বলতাম পুনরাবৃত্তি। কিন্তু এখানে গ্যাপটা দেখেন, 4 দিয়ে একটা 0, এরপরে 4 দিয়ে দুইটা 0, এরপরে 4 দিয়ে তিনটা 0, তাহলে এখানের মধ্যে কিন্তু জিনিসটা মিল নাই, কিন্তু তাহলে এটা পুনরাবৃত্তি হয় নাই। তাহলে পুনরাবৃত্তি হয় নাই এবং দশমিকের পরে এটা চলতেছে, তাহলে এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এই মানটা 2.23 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট, তাহলে এই দুইটার মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা অলরেডি আমরা পেয়ে গেলাম। আরেকটা মূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরলাম, মনে করি b ইকুয়াল টু 2.5050050005 ... আপনারা চাইলে কিন্তু এখানের মধ্যে একটা কাজ করতে পারেন, 3.50500500 এগুলো লিখতে পারেন। কেন? কারণ আমার উদ্দেশ্য তো এই যে √5 এর যেই মানটা, এইটা আর 4 এদের মধ্যবর্তী সংখ্যা খুঁজে বের করা। তাহলে আমি 3.50 লিখলে তো সমস্যা নাই তো, 3.505000050005 ... এরকম একটা সংখ্যা লিখলে তো সমস্যা নাই। কারণ এই সংখ্যাটা √5 এর চাইতে বড় এবং এই সংখ্যাটা 4 এর চাইতে ছোট, তাহলে √5 আর 4 এর ভিতরে মাঝখানে অবস্থিত সংখ্যা তো নিলেই তো হয়। তাহলে আমরা দুইটা অমূলদ সংখ্যা নিলাম, এ এর যেই মানটা আমরা নিলাম এটাও একটা অমূলদ সংখ্যা, বি এর যেই মানটা নিলাম এটাও একটা অমূলদ সংখ্যা। এই দুইটা সংখ্যাই বাস্তব, দুইটা সংখ্যাই √5 এর চাইতে বড়, দুইটা সংখ্যাই 4 এর চাইতে ছোট,
√5 চাইতে বড়, 4 চাইতে ছোট। তাহলে আমরা বললাম যে এই যে এ, এই এ √5 চাইতে বড়, 4 চাইতে ছোট। এই যে বি, এটা √5 চাইতে বড়, 4 চাইতে ছোট। এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, লব বাই হর আকারে আমরা প্রকাশ করতে পারবো না। এটা এই যে এ এর যেই মান, বি এর যেই মান, এটাকে আমরা পারবো না লব বাই হর আকারে প্রকাশ করতে, কারণ এখানে পুনরাবৃত্তি ঘটে নাই এবং এটা অসীম পর্যন্ত চলতেছে। এই জন্য এটাকে আমরা ভগ্নাংশ আকারে মানে লব বাই হর, পি বাই কিউ আকারে প্রকাশ করতে আমরা পারবো না। তাহলে এ ও বি হচ্ছে অমূলদ সংখ্যা, এও অমূলদ সংখ্যা, বিও অমূলদ সংখ্যা। তাহলে √5 এবং 4 এর মধ্যবর্তী দুইটি অমূলদ সংখ্যা আমরা খুঁজে বের করলাম। এই দুইটা সংখ্যা হচ্ছে তারা। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। প্রমাণ করো যে উদ্দীপকের প্রথম সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। এই যে উদ্দীপকের মধ্যে √5 আছে, প্রথম যেই সংখ্যাটা √5, এটি অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। √5 এটি একটি অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, √5 যে অমূলদ সংখ্যা, এটা আমরা কীভাবে করে প্রমাণ করব? আমরা কি অঙ্ক করতে গিয়ে প্রথমেই লিখে ফেলবো √5 হলো অমূলদ সংখ্যা, শেষ? তা তো না, আমাদেরকে প্রমাণ করতে হবে, বিস্তারিতভাবে সকল তথ্য তুলে ধরতে হবে, প্রমাণ করতে হবে, যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। তো এই যুক্তিতর্ক আমরা কীভাবে করে উপস্থাপন করি? যেহেতু আমাদেরকে বলছে √5 অমূলদ সংখ্যা, তাহলে এটা অমূলদ হবেই, এটা নিশ্চিত। কিন্তু আমাদেরকে প্রথমে একটুখানি কথা ঘুরাইয়া বলতে হবে। আমরা বলবো মনে করি √5 মূলদ সংখ্যা, √5 মূলদ সংখ্যা, এটা আমরা বলবো। মনে করি √5 মূলদ সংখ্যা। এই যে √5 মূলদ সংখ্যা বললাম, এবার আমরা এটার পক্ষে সাফাই গাইতে থাকবো, একের পর এক যুক্তি তুলে ধরবো। √5 মূলদ সংখ্যা, √5 মূলদ সংখ্যা, √5 মূলদ সংখ্যা, খালি যুক্তি তুলে ধরবো। এক পর্যায়ে গিয়ে আমরা আমাদের ওই যুক্তিতে নিজেরাই প্যাচে পড়ে যাব, ওই যুক্তিতে নিজেরাই প্যাচে পড়ে যাব। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমরা যে যুক্তি তুলে ধরছি, ওই যুক্তির আলোকেই এটা মূলদ না। আমরা প্রথম থেকে বলতেছি √5 মূলদ, √5 মূলদ, কেন? এই কারণে, এই কারণে, এই কারণে। লাস্টে গিয়ে দেখা যাবে আমরা যেই কারণটা দেখাইছি, ওই কারণেই √5 মূলদ না। তাহলে মূলদ না হইলে এটা কী হবে? এটা অমূলদ হয়ে যাবে। তাহলে √5 মূলদ, এটা ধরে নিয়ে অঙ্কটা আমরা শুরু করব। অঙ্ক ধারাবাহিকভাবে চলবে, এক পর্যায়ে গিয়ে এটা প্রমাণ হয়ে যাবে এটা মূলদ না। আর মূলদ যদি না হয় তাহলে এটা অমূলদ, তাহলে এটা অমূলদ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন প্রশ্নটার সমাধান করে ফেলি। সেটা কীভাবে করে আমরা সমাধান করব? সেটি হচ্ছে, মনে রাখতে হবে অমূলদ সংখ্যা যারা, তারা পূর্ণ সংখ্যা হবে না, এটা কনফার্ম। পূর্ণ সংখ্যা হবে না, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। ইতিমধ্যে ক আর খ নাম্বার অঙ্ক করানোর সময় বারবারে বলছি, অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। আপনি যখন 3 লিখবেন, যে 3, আপনি 3কে তো লিখতেই পারেন যে আমরা 12কে যদি 4 দিয়ে ভাগ দিলে 3 আসে। আপনি 5 লিখছেন, আপনি তো 20কে 4 দিয়ে ভাগ দিলেই 5 আসে। আপনি 7 লিখছেন, আপনি তো 21কে 3 দিয়ে ভাগ দিলেই 7 আসে। তাহলে দেখেন, এই যে 3, তাকে p/q আকারে প্রকাশ করা গেছে। 7, তাকে p/q আকারে প্রকাশ করা গেছে। 5, p/q আকারে প্রকাশ করা গেছে। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এই জন্য তারা মূলদ সংখ্যা। তাহলে √5 আগে আমরা চেক করব এটা পূর্ণ সংখ্যা না তো, কারণ আমার তো উদ্দেশ্য অমূলদে যাওয়া। তো অমূলদে যাইতে হলে তো এটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না, তা আগে একটু চেক করা দরকার এটা পূর্ণ সংখ্যা না তো। তাহলে চলেন কীভাবে করে আমরা এটা চেক করতে পারি। সেটা হচ্ছে √5, রুটের ভিতরে থাকা 5, তাকে আমরা লিখলাম 5-এর ঠিক আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 5-এর ঠিক পরের একটা পূর্ণবর্গ সংখ্যা নিব। এটা কিন্তু উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কিন্তু একটা আছে, পূর্ণবর্গ সংখ্যাই নিব আমরা। রুটের ভিতরে যেই সংখ্যাটা ঠিক তার আগের পূর্ণবর্গ সংখ্যা এবং ঠিক তার পরের পূর্ণবর্গ সংখ্যা, বেশি দূরের না, কিন্তু বেশি দূরের না,
5-এর পরে তো আরও অনেক পূর্ণবর্গ সংখ্যা আছে, সেগুলো না। আমি কথাটা কি বলতেছি, 5-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা, যদি এরও আগে আরও থাকে নিব না, কারণ একদম 5-এর নিকটবর্তী, 5-এর নিকটবর্তী, 5-এর আগের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, 5-এর পরের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমরা নিলাম। 4 এবং 9 দুইটাই পূর্ণবর্গ সংখ্যা। তো এই 5 হচ্ছে 4-এর চাইতে বড়, 9-এর চাইতে ছোট। উদ্দেশ্যটা কি? সবাইকে এখন আমরা বর্গমূল করে দিব, সবাইকে বর্গমূল করে দিব, √4, √5, √9, সবাইকে বর্গমূল করে দিলাম, এটা উদ্দেশ্য। তাহলে √4, √5, √9, তাহলে √5 এটা √4-এর চাইতে বড়, √5 এটা √9-এর চাইতে ছোট। ওকে ফাইন। √4 মানে হলো 2, √9 মানে হলো 3। তাহলে দেখেন √5 এটার মান 2-এর চাইতে বেশি, 3-এর চাইতে কম। √5-এর মান 2-এর চাইতে বেশি, 3-এর চাইতে কম। এর থেকে আমরা কি বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা? আমরা যদি সংখ্যা রেখায় তাকাই, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, আর 2 আর 3-এর মধ্যে অবস্থানকারী, 2 এবং 3-এর মধ্যে অবস্থানকারী যে কোনো সংখ্যাই দশমিকে হবে। 2 এবং 3 এর ভিতরে তো আর কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে না, কারণ 2-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3, 3-এর আগের পূর্ণ সংখ্যা 2, তাহলে 2 আর 3-এর ভিতরে তো আর কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না। আমরা দেখতেছি √5 এটা 2-এর চাইতে বড়, 3-এর চাইতে ছোট, তার মানে √5 হলো 2 এবং 3-এর ভিতরে অবস্থান করতেছে। তার মানে আমরা শিওর হয়ে গেলাম √5 পূর্ণ সংখ্যা না, আমরা শিওর হয়ে গেলাম √5 পূর্ণ সংখ্যা না। তাহলে এটা আমরা বললাম যে √5 পূর্ণ সংখ্যা না। ওকে ফাইন, আমরা অমূলদের দিকেই কিন্তু হাঁটতেছি, কারণ কোনো পূর্ণ সংখ্যা অমূল সংখ্যা হতে পারে না। তাহলে √5 পূর্ণ সংখ্যা না, এটাই আমরা কনফার্ম করলাম। এবার আমরা ভগ্নাংশের দিকে যাব। আমরা বললাম মনে করি √5 একটা মূলদ সংখ্যা, আমরা এখন ভগ্নাংশের দিকে যাচ্ছি। মনে করি √5 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা তো দশমিক সংখ্যাই তো অমূলদ হয়, তাই বলে কি সকল দশমিক সংখ্যাই অমূলদ হয় না? যে সকল দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকে এবং তাদের কোনো পুনরাবৃত্তি ঘটে না, অর্থাৎ অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অনাবৃত মানে পুনরাবৃত্তি ঘটে না, অনাবৃত মানে পুনরাবৃত্তি ঘটে না, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এরা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখন আমরা বললাম মনে করি √5 একটা মূলদ সংখ্যা। তাহলে √5 যদি মূলদ সংখ্যা হয়, ওই যে যুক্তি একটু পরে আমরাই পেঁচে পড়ে যাব। মনে করি √5 একটি মূলদ সংখ্যা, তাহলে √5 যদি মূলদ সংখ্যা হয় তাহলে অবশ্যই তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা বললাম হ্যাঁ, √5 = p/q। যেহেতু √5 মূলদ সংখ্যা, তাহলে √5 = p/q। এখানে p কত আর q কত? p এবং q হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা। বলতে পারেন স্যার, p এবং q পরস্পর সহমৌলিক কেন নিতে হইল? এই কারণে আমরা নিলাম যে যখন আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা নেই তখন আর সেখানে কোনো কাটাকাটি করা যায় না, কাটাকাটি করার আর কোনো সুযোগ থাকে না, রেজাল্ট অবশ্যই দশমিকে আসে। যখন আমরা লবের মধ্যে এবং হরের মধ্যে, লবের সংখ্যাটা এবং হরের সংখ্যাটা, এই দুইটা সংখ্যা যখন পরস্পর সহমৌলিক নেই তখন আর কাটাকাটি করার কোনো সুযোগ থাকে না, ভাগফলটা অবশ্যই দশমিকে আসে। সহমৌলিক কাকে বলে? যখন 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হয়, যখন 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হয় তখন ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক বলে। যেমন 2 এবং 3, দেখেন 2 এর গুণনীয়ক 1 আর 2, 3 এর গুণনীয়ক 1 আর 3। আচ্ছা, তাহলে মিল আছে কোথায়? 1 এর মধ্যে মিল আছে, তার মানে সাধারণ গুণনীয়ক 1। আপনি এখন 2 আর 3কে ভগ্নাংশ আকারে লেখেন, আপনি দেখবেন কাটাকাটি করা যাবে না। এই দেখেন, আপনি 3 লিখলেন উপরে, 2 লিখলেন নিচে, কাটাকাটি করা যাবে? এখানে কাটাকাটি করার কোনো সুযোগ নাই, ভাগই করতে হবে, 3কে 2 দিয়ে ভাগই করতে হবে। আছে না, আমি যদি উপরে 8 লিখতাম নিচে 4 লিখতাম তখন আমি কাটাকাটি করতে পারতাম না। 2 8-এর মধ্যে 4 বার যায়, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 2-এর মধ্যে 1 বার যায়, কত কাটাকাটি করা যায়, তাই না? কাটাকাটি করার চান্স ছিল। 8 আর 4 কিন্তু সহমৌলিক না,
8 এবং 4 কিন্তু সহমৌলিক না, এই জন্যই কাটাকাটি করা গেছে। 8 আর 4 যেহেতু সহমৌলিক না, এই জন্যই কাটাকাটি করা গেছে। যদি সহমৌলিক হইতো তাহলে কাটাকাটি করা যাইতো না। দেখেন আমি যদি আরও লিখি, আমি যদি লিখি এখানের মধ্যে 4 এবং 5, 4 এবং 5, দেখেন 4-এর গুণনীয়ক কারা? 1 2 4, 5-এর গুণনীয়ক কারা? 1 আর 5। আচ্ছা, গুণনীয়কগুলোর মধ্যে মিল আছে কোনটা? 1। আর কোনো কিছু মিল আছে? নাই। এখন 4 আর 5 আপনি লেখেন একটা ভগ্নাংশের মধ্যে, উপরে 5 লেখেন, নিচে 4 লেখেন, কাটাকাটি করা যাবে? সরাসরি ভাগ করতে হবে, আর ফলাফল দশমিকে আসবে। তো এই কারণেই যেহেতু অলরেডি আমি কনফার্ম √5 পূর্ণ সংখ্যা না, তাইলে অবশ্যই এটা দশমিকে হবে। তাহলে দশমিকে হইলে আমি এমনভাবে সংখ্যাগুলোকে নিব যে অবশ্যই ফলাফল দশমিকে যেন আসে। যেহেতু আমি নিশ্চিত যে √5 দশমিকে হবে, তাহলে এমনভাবে আমি সংখ্যাগুলোকে সেট করব যাতে করে রেজাল্ট অবশ্যই দশমিকে আসে। কাটাকাটি করার আর কি দরকারটা এখানে? আচ্ছা, তাহলে √5 একটি মূলদ সংখ্যা। √5কে p/q আকারে প্রকাশ করা যায় আর কি, লিখলাম এখানে ইকুয়াল টু চিহ্ন দিলাম, এটা তো আপাতত ধরে নেওয়া জিনিস। p এবং q দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, অর্থাৎ কাটাকাটি করা যাবে না, সরাসরি ভাগ করতে হবে। উভয় পক্ষকে বর্গ করে দিই। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে 5 = p²/q²। খেয়াল করে দেখেন, একদিকে নির্দিষ্ট করে একটা সংখ্যা দেখা যাচ্ছে, আরেক দিকে চলক দেখা যাচ্ছে। একদিকে নির্দিষ্ট সংখ্যা, আরেক দিকে চলক, এমনটা আমরা করব না। যখন আমাদের সামনে কোনো কিছু প্রমাণের বিষয়বস্তু আসবে, আমরা সেটা চলকের মাধ্যমে প্রমাণ করে দিব। কার মাধ্যমে? চলকের মাধ্যমে। এই অঙ্কটাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক পাশে নির্দিষ্ট সংখ্যা, আরেক পাশে চলক। এক পাশে নির্দিষ্ট সংখ্যা, আরেক পাশে চলক, আমরা এমনটা রাখবো না। যে করেই হোক দুই পাশেই আমরা চলকের মাধ্যমে প্রকাশ করব। যে করেই হোক এই দুই পাশকে আমরা চলকের মাধ্যমে প্রকাশ করব। তো এই জন্য আমরা কি করলাম? উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিলাম। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিলাম। তাহলে 5q আর এই সাইডে কিউ, আর এই যে q² কাটাকাটি করে শুধু কিউ, তাহলে p²/q। আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম। এতে করে কি হইল? এই পাশেও চলক চলে আসছে, এই পাশেও চলক আছে, দুই পাশে এখন চলক দ্বারা প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সবার তো মনে আছে p এবং q দুইটাই তো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। স্বাভাবিক সংখ্যা কি? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে কি আমরা বলতে পারি 5q এটা পূর্ণ সংখ্যা? কারণ 5 এটা নিজে তো একটা পূর্ণ সংখ্যা, তার সাথে গুণ করলাম কিউ, আর আমি জানি কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমি জানি কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাইলে স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। দুইটা পূর্ণ সংখ্যা যখন গুণ করা হয় তখন ফলাফলটাও পূর্ণ সংখ্যাতেই হয়। দুইটা পূর্ণ সংখ্যা যখন গুণ করা হয় তখন ফলাফলটাও পূর্ণ সংখ্যাতে হয়। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম 5q এটা পূর্ণ সংখ্যা। এবার ওই পাশে তাকাই, আমরা উপরে p নিছি, নিচে q নিছি কেন? যাতে করে কাটাকাটি করা না যায়, ফলাফল যেন দশমিকে আসে। আমরা p/q আমরা বলছি যে দুইটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং দুইটাই হচ্ছে সহমৌলিক। আমরা সহমৌলিক কেন নিছি? উদ্দেশ্য তো একটা আছে। আমরা p/q সহমৌলিক নেওয়ার কারণে এখানে কোনো কাটাকাটি করা যাবে না, ফলাফল অবশ্যই দশমিকে আসবে। p/q পরস্পর সহমৌলিক, p এবং q এই দুইটা সহমৌলিক হওয়ার কারণে p/q এটার ফলাফল অবশ্যই দশমিকে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, 5q পূর্ণ সংখ্যা আর p²/q ভগ্নাংশ সংখ্যা। তাহলে একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা। তাহলে কি মাঝখানে সমান চিহ্নটা কি ঠিক আছে? আপনারাই বলেন ঠিক আছে? আপনি একদিকে লিখলেন 3, আরেকদিকে লিখলেন 2.5 আর মাঝখানে দিলেন সমান চিহ্ন, এটা কি হইল? একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, দশমিকের সংখ্যা, তাইলে কি মাঝখানে সমান চিহ্ন ঠিক হইল? হইল না। তাহলে আমরা এখানে দেখতেছি 5q এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, কারণ 5 নিজেও একটা পূর্ণ সংখ্যা, আবার q এটাও স্বাভাবিক সংখ্যা, তাহলে এটার রেজাল্ট পূর্ণ সংখ্যাই হবে। কিন্তু p²/q এটা তো পূর্ণ সংখ্যা হবে না, এটা হবে ভগ্নাংশ সংখ্যা, কারণ ওই যে সহমৌলিক, এটা হবে ভগ্নাংশ সংখ্যা।
তাহলে সেই ক্ষেত্রে একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, তাহলে মাঝখানে সমান চিহ্নটা ঠিক নেই, মাঝখানে সমান চিহ্নটা এটা ঠিক না, এটা হবে নট ইকুয়াল টু 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। 5q এইটার সমান না, তাহলে 5q যদি এটার সমান না হয় তাহলে এই লাইনটা আসছে কোথা থেকে? আগের লাইন থেকে, তাহলে অবশ্যই এই দুই পাশ সমান হবে না। এটা আসছে কোথা থেকে? তার আগের লাইন থেকে, তাহলে অবশ্যই এই দুই পাশ সমান হবে না। দেখেন দেখেন কোন জায়গা থেকে প্যাচ লাগছে, আর সেখান থেকে পুরা জিনিসটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আমরা যে বলছি যেটা মূলত হইল না, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 5q হচ্ছে পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই কিউ হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাহলে এই দুই পাশ সমান হতে পারে না। তাহলে এটা আগের লাইন থেকে আসছে, এরাও সমান হতে পারে না, এটা আগের লাইন থেকে আসছে, তাহলে এরাও সমান হতে পারে না। তার মানে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে √5কে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে এটা মূলদ হইতে পারে না, এটা অমূলদ, এটা অমূলদ। আমরা এটা এখানে লিখলাম যে 5q পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা না। কেন? কারণ এরা স্বাভাবিক সহমৌলিক। 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ নট ইকুয়াল টু। তাহলে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, √5 নট ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে √5 একটা অমূলদ সংখ্যা, কারণ এটা মূলদ না, যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে এটা মূলদ না, তাহলে এটা অমূলদ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বোচ্চ চেষ্টা করলাম একদম পুঙ্খানুপুঙ্খভাবে এটার ব্যাখ্যাটা দেওয়ার জন্য। হ্যাঁ, গতানুগতিকভাবে দেখা যায় যে এটা একদম আমরা একটা মুখস্থ করার মতো চলে যাই। ধরি √5 একটি মূলদ সংখ্যা, √5 ইকুয়াল টু পি বাই কিউ, উভয় পক্ষকে বর্গ করি, উভয় সাইডকে কিউ দ্বারা গুণ করি, এক পাশে বলি এই সাইড পূর্ণ সংখ্যা ওই সাইড পূর্ণ সংখ্যা না, তাহলে এটা মূলদ না, তাহলে এটা অমূলদ, একদম মুখস্থ করার মতো বলে দিই। কিন্তু কেন? এই জন্যই মূলত আমরা এই জিনিসটা পুরোটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কেন এটাকে মূলদ ধরতেছি, পি বাই কিউ আকারে বলতে কী বোঝানো হচ্ছে, ওই ব্যাখ্যাটা দিতে গিয়ে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করলাম জিনিসটা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, ময়মনসিংহ ক্যাডেট কলেজে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন খুশি তখন প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।